সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইনে আমার যে ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স ফার্স্ট পার্টের টাইম বিল অফ মানি। আমি তোমাদের আজকে এই ক্লাসটি নিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং হচ্ছে যে যারা পরবর্তীতে দেখবে কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে এই যত কোশ্চেন আছে তোমরা কমেন্টস বক্সে তোমরা আমাকে শেয়ার করে আমাকে জানাবে যে কার কি সমস্যা এবং হচ্ছে কোন জায়গাটাতে তোমরা বুঝতে পারছো না, সেটি তোমরা আমাকে জানাবে। সো এখন আমরা এই টাইম বিল অফ মানি এই চ্যাপ্টারটিকে আমরা একটু পড়ার চেষ্টা করি। যে প্রথমত অর্থের সময় মূল্য কাকে বলে, দেন কেন অর্থের সময় মূল্যের দরকার, এবং এই টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে, কতটুকু গুরুত্ব আমাদের পরীক্ষাগুলোর জন্য এবং আমাদের ফাইনালি যে এইচএসসি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি কতটুকু গুরুত্ব বহন করে, সে বিষয়গুলো আমরা একটু বিশ্লেষণ করব। তোমরা সকলে জানো এই টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, তোমরা ক্লাস 9-এ এই চ্যাপ্টারটি পড়ে আসছো, ঠিক ইন্টারমিডিয়েটও আবার এই চ্যাপ্টারটি আসে। আসলে কেন একবার আমরা 9-এ এই চ্যাপ্টারটি পড়ে আসছি, আবার ইন্টারমিডিয়েটে এসে আমাদেরকে ওই চ্যাপ্টারটি কেন পড়তে হয়? ওখানে আমরা ছোট্ট পরিসরে পড়েছি, এখানে আমরা বড় পরিসরে আসলে আমরা এই চ্যাপ্টারটিকে জানব। সো একটা কথা তোমরা মনে রাখবে, এই টাইম ভ্যালু অফ মানি থেকে তোমাদের পরীক্ষাতে 20 মার্কের একটা কোশ্চেন থাকে, দুটো সৃজনশীল অথবা হচ্ছে যে আমাদের এমসিকিউ, সব মিলিয়ে 20 থেকে 25 মার্ক কখনো কখনো এই চ্যাপ্টারটি থেকে প্রশ্ন থাকে। সেই প্রেক্ষিতে এটি আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং সেই সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটি অন্য চ্যাপ্টারগুলোর জন্য আসলে এই ফিনান্স বুঝতে যখন আমরা যাব, এই চ্যাপ্টারটি যদি আমরা না বুঝি তাহলে আমরা ফিনান্সটা কী জিনিস সেটি আমরা বুঝতে আমাদের সমস্যা হবে। এবং শুধু তাই নয়, ফিনান্সের জন্য এই চ্যাপ্টারটি একটা হচ্ছে যে কোর, একদম বলা চলে সেটি একটি অতীব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কারণ যদি আমি টাইম ভ্যালু অফ মানি না বুঝি, সেক্ষেত্রে আমার জন্য লং টার্ম ফিনান্সটা বোঝা আমার জন্য কঠিন হয়ে যাবে, বন্ডের চ্যাপ্টারগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে, রিস্ক অ্যান্ড রিটার্ন আমার জন্য কঠিন হয়ে যাবে। এই অন্যান্য চ্যাপ্টারগুলো আমাকে বোঝার জন্য প্রাইমারিলি আমাকে যে জিনিসটির প্রতি সবচেয়ে বেশি আমার ফোকাস থাকতে হবে সেটি হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এবং প্রত্যেকটি স্টুডেন্ট যখন এই চ্যাপ্টারটি করতে যায় তখন তারা বুঝতে খুব সহজ, সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করে ফেলছি। কিন্তু স্টুডেন্টরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি সমস্যা ফেস করে, যখন পরীক্ষার হলে যে কোশ্চেনটি যখন সলভ করতে যায়, তখন একজন আরেকজনকে বলে, এসে আমাকে যদি সূত্রটা কেউ বলে দিত তাহলে আমি অঙ্কটি করে ফেলতে পারতাম। সমস্যা ওখানেই, কোথায়? পরীক্ষার হলে, যে আসলে আমি কোন সূত্রটি অ্যাপ্লাই করব, কি প্রেজেন্ট ভ্যালু কি ফিউচার ভ্যালু, কি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি না ফিউচার ভ্যালু অ্যানুইটি। এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা, কারণ আমরা বুঝি না যে কোন সূত্রটি আমাকে অ্যাপ্লাই করতে হবে এই প্রশ্নটার জন্য। আশা করি আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা এই জিনিসটি ফোকাসটা করব যে কি করে আসলে কোন সূত্রটি আমি এই প্রশ্নটাতে অ্যাপ্লাই করব, পরীক্ষার হলে প্রশ্ন যখন আসবে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব, এই জিনিসগুলো কি করে সহজ করে বুঝতে পারা যায়। আমি তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে 5 কোশ্চেন্সের মাধ্যমে 5টা কোশ্চেন্স অ্যানালাইজ করার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কোন সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবে। তোমরা নিজেরাই যখন এই 5টি কোশ্চেন যখন অ্যানালাইজ করবা তখন বুঝতে পারবা যে আসলে কোন সূত্রটি আমি অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা আসি এই টাইম ভ্যালু অফ মানি যখন আমরা করতে যাই, প্রথমে আমাদেরকে যে কোশ্চেনগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে যে অর্থের সময় মূল্য আসলে কাকে বলে, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি। আমরা এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা বলে থাকি যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন, সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন তাকেই আমরা বলছি কি অর্থের সময় মূল্য। তার মানে হচ্ছে যে 2020 সালের 25 টাকা
আর 2030 সালের 30 টাকা, দুটি সমান। দেখো সময়ের সাথে 20 থেকে 30 পর্যন্ত 10 ইয়ার্স ডিস্টেন্স, এখানে 5 টাকা ডিস্টেন্স। তার মানে আমরা কি বুঝলাম, সময়ের সাথে সাথে অর্থেরও পরিবর্তন ঘটেছে, তখনই আমরা বলছি এটা কি অর্থের সময় মূল্য। বুঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখন যদি আমরা লক্ষ্য করি আসলে কেন অর্থের সময় মূল্য, কিছু কারণ তো অবশ্যই আছে। তোমরা আমাকে প্রশ্ন করতে বলো, স্যার এই অর্থের সময় মূল্য স্যার কেন দরকার, এটা না হলে কি স্যার ফিনান্স করা যাবে না? সেই প্রশ্নটি তোমাদের মনে আসতে পারে, সেজন্য এই জায়গাটি ফোকাস করা হয়েছে এবং আমি ফোকাস করছি। কেন? দেখো, প্রথমত অনিশ্চয়তার জন্য। অনিশ্চয়তার কারণে হচ্ছে যে আমরা এই অর্থের সমমূল্যটা আমার দরকার। অবশ্যই আমাকে এই অনিশ্চয়তার কারণে হলেও আমাকে টাইম ভ্যালু অফ মানি, এই অর্থের সমমূল্য আমাকে করতে হবে। সেকেন্ডলি, আমরা যদি দেখি যে ভোগের অধিকার, ভোগ, আমি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে গ্রহণ করি, কোনটাকে বাদ দিয়ে কোনটাকে গ্রহণ করব, সেটার জন্য হলো আমাকে কি টাইম ভ্যালু অফ মানি। কি আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, নাকি হচ্ছে যে আমি ব্যাংকে গিয়ে আমি রাইট শেয়ার কিনবো, বা হচ্ছে আমি যে কোনো একটা বিজনেস, আমি দুটো বিজনেসের মধ্যে কোনটাকে আসলে আমি আগে নিব, সেটা ভোগের অধিকার। সেটার জন্য হলো আমাকে কি টাইম ভ্যালু অফ মানি জানতে হবে। তার পরবর্তীতে আমরা যদি আসি বিনিয়োগের সুযোগের জন্য। বিনিয়োগের সুযোগ, এই বিনিয়োগের সুযোগের জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি করতে হবে। ইনভেস্টমেন্ট অপরচুনিটি, কোনটাকে বাদ দিয়ে কোনটাকে নিব, কোনটিতে বিনিয়োগ করলে কি এ কোম্পানিতে বিনিয়োগ করব, কি বি কোম্পানিতে বিনিয়োগ করব, কি সি কোম্পানিতে বিনিয়োগ করব। এ কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করি, যদি আমি 2000 টাকা পাই, বি কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করি, যদি আমি 2200 টাকা পাই, সি কোম্পানিতে যদি আমি 1900 টাকা পাই, তাহলে স্বাভাবিকত আমি কোনটাকে বিনিয়োগ করব, আমি বিতে বিনিয়োগ করব। কারণ কি, দেখো বিনিয়োগের সুযোগ, এই এখানে বিনিয়োগ না করে যদি আমি এখানে বিনিয়োগ করি, তাহলে আমি কি পাচ্ছি, আমি 200 টাকা বেশি পাচ্ছি। এটার জন্য হলো হচ্ছে আমাকে টাইম ভ্যালু অফ মানি আমাকে জানতে হবে। তারপর হচ্ছে যে আমার পুনঃবিনিয়োগ, পুনঃবিনিয়োগের সেটি কেমন দেখো, পুনঃবিনিয়োগের সুযোগ যেমন দেখো, আমি 0 ইয়ার, তারপরে হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট, আমার 0 ইয়ারে যদি আমি একটা বছর এখানে 500 টাকা বিনিয়োগ করি, প্রথম বছরে আমি যদি এটা থেকে 10% ধরো যা পাবো এটার সাথে আমার কি করব, আমি যোগ করব। দ্বিতীয় বছরে এই টোটালটা থেকে যা পাবো তা আমি কি করব, এখানে যোগ করব। তার মানে আমাকে দেখো, প্রথম বছরে যা বিনিয়োগ করেছি 0 ইয়ারে, 1 বছর পরে এসে আমার মূলধনের সাথে প্রফিটটা যোগ হবে। দ্বিতীয় বছরে এসে প্রথম বছরের প্রফিট দুটো একসাথে করে আমার দুটোর মূলধন বেড়ে যাবে, মোট টাকা বেড়ে যাবে। এই যে আমাকে পুনঃ আবার বিনিয়োগের সুযোগ, এটাকে বলছি। এখানে যা ছিল প্রথম বছরে তার থেকে বেশি হয়েছে, এখানে যা ছিল সেকেন্ড বছরে এসে তার থেকে আর বেশি হচ্ছে। এই যে পুনরায় আমার বিনিয়োগের যে সুযোগগুলো পাচ্ছি, আমার ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, আমার প্রফিট বাড়বে, সেটার জন্য কি আমাকে টাইম ভ্যালু অফ মানি করতে হবে। কারণ এই যে সময়ের সাথে সাথে কি হয়, অর্থেরও পরিবর্তন হয়। এই জন্য আমাকে এই পুনঃবিনিয়োগের সুযোগের জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি করতে হবে। তারপরে হচ্ছে যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির জন্য আমাকে কি করতে হবে, আমাকে টাইম ভ্যালু অফ মানি করতে হবে। কারণ কি,
অর্থের মূল্য বেড়ে যাওয়াটাকে, রেইজ করাটাকেই হচ্ছে আমরা কি মুদ্রাস্ফীতি বলতেছি। তার পরবর্তীতে দেখো আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখলাম, কেন আসলে অর্থের সময় মূল্য, এই অনিশ্চয়তার জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি দরকার, ভোগের অধিকারের নিশ্চিতের জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি দরকার, বিনিয়োগের সুযোগের জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি করতে হবে, পুনঃবিনিয়োগের সুযোগের জন্য আমাকে টাইম ভ্যালু অফ মানি দরকার, এবং মুদ্রাস্ফীতির জন্য আমাকে কি করতে হবে, টাইম ভ্যালু অফ মানি করতে হবে। এই কারণে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কেন স্যার অর্থের সময় মূল্য আসা আমাকে দরকার হবে। আমরা বলবো এই কারণে আমাকে টাইম ভ্যালু অফ মানি অবশ্যই করতে হবে। তার পরবর্তীতে যদি আমরা দেখি অর্থের সময় মূল্যের আসলে কি কারণ, অর্থের সময় মূল্যের কারণগুলো কি, অর্থের সময় মূল্যের কারণ কি কি কারণে অর্থের সময় মূল্য। একটা কারণ আমার ধরো সুযোগ ব্যয়, অর্থাৎ কি অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কেমন, দেখো কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি, এখানে 2000 টাকা, এখানে 2200 টাকা, এখানে 1900 টাকা। তাহলে দেখো কোথায় আমি বেশি পাচ্ছি, এই 2000, এখানে 2200 টাকার মধ্যে আমি কত বেশি পাচ্ছি, 200 টাকা বেশি পাচ্ছি। তাহলে আমি কোথায় বিনিয়োগ করব, কোম্পানি বিতে বিনিয়োগ করব। তাহলে কোম্পানি 200 টাকা বেশির জন্য আমাকে এ কে বাদ দিয়ে বি কে গ্রহণ করতে হয়েছে, কত বেশির জন্য, 200 টাকা বেশির জন্য। এটা হলো যে আমার অপরচুনিটি কস্ট। কথা বোঝা গেছে, এটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। তারপর দেখো ঋণ গ্রহণের সিদ্ধান্ত, ঋণ গ্রহণের সিদ্ধান্ত, এই যে ঋণ গ্রহণ করবে, ব্যাংক থেকে লোন নিব, সেটির জন্য আমাকে হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি, এই যে অর্থের সময় মূল্যর কি কারণ, এই কারণ হচ্ছে ঋণ গ্রহণের সিদ্ধান্তের জন্য আমি টাইম ভ্যালু অফ মানি। তারপরে দেখো আমার বিনিয়োগের প্রকল্প মূল্যায়ন, এই বিনিয়োগের প্রকল্প মূল্যায়নের জন্য কোনটিকে আমি বেছে নিব, সেটির জন্য আমাকে কি করতে হবে, প্রকল্প মূল্যায়ন করতে হবে। তোমরা জানো আমরা এনপিভি, আইআরআর এই কাজগুলো যখন আমরা করতে যাব তখন কিন্তু আমাদের এই প্রকল্প মূল্যায়ন হবে। তাহলে আমরা টাইম ভ্যালু অফ মানি যদি না জানি তাহলে প্রকল্প আমাদের পক্ষে মূল্যায়ন করা অনেক কঠিন। তারপরে দেখো প্রবৃদ্ধির হার, আসলে প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট রেজ করবে, ইন্টারেস্ট রেট, এটা আমাদেরকে আসলে জানতে হবে। না হলে আমাদের কি করা হবে, আমরা এই টাইম ভ্যালু অফ মানির সাথে সাথে অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা করতে পারবো না। কথা বুঝে গেছে। এই অর্থের সময় মূল্যের এই কারণগুলোর জন্য, কয়টা কারণ, সুযোগ ব্যয়ের জন্য অর্থের সময় মূল্য, এই অপরচুনিটি কস্টের জন্য অর্থের সময় মূল্য, কারণগুলো হচ্ছে কি, এই অপরচুনিটি কস্টের জন্য, ঋণ গ্রহণের সিদ্ধান্তের জন্য, বিনিয়োগের প্রকল্প মূল্যায়নের জন্য, প্রবৃদ্ধির হার নির্ধারণের জন্য। এই জন্য আমাদের কি অর্থের সময় মূল্যর, এগুলো হচ্ছে যে মেইন কারণ। তারপরে দেখো এই টাইম ভ্যালু অফ মানিতে আমরা কত ধরনের, আসলে এই অর্থের সময় মূল্যগুলো কত ধরনের আমাদের হতে পারে। আমরা এই টাইম ভ্যালু অফ মানিটাকে আবার টিভিএম দ্বারা প্রকাশ করি। টিভিএম মানে হচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি। তাহলে দেখ এই টাইম ভ্যালু অফ মানিটা কত ধরনের হতে পারে, টাইপস অফ টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি
তাহলে প্রেজেন্ট ভ্যালু, তারপর হচ্ছে যে আমাদের ফিউচার ভ্যালু, তারপর হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তারপর হচ্ছে যে আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটি। তাহলে এবং এছাড়াও আমরা আরো কিছু জিনিস আসলে আমাদেরকে জানতে হবে। সে জিনিসগুলো হচ্ছে যে অ্যানুইটি ডিউ কি, ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে যে নমিনাল বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ নামিক বা কার্যকরী সুদের হার, তারপর হচ্ছে যে আমাদের রুলস অফ 69, রুলস অফ 79, রুলস অফ 72, পারপেচুইটি চিরস্থায়ী বৃত্তি। এই জিনিসগুলোর ম্যাথমেটিক্যালি টার্মগুলোর মাধ্যমেই আসলে আমরা টাইম ভ্যালু অফ মানি, এটাকে ক্লাসিফাই থেকে শুরু করে ক্যালকুলেশন সবগুলো আমরা এই বেসিসে আমরা আশা করব। প্রেজেন্ট ভ্যালুর আমরা কিভাবে প্রকাশ করব, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ফিউচার ভ্যালু, তারপরে হচ্ছে যে অ্যানুইটি ডিউ, তারপরে হচ্ছে যে আমাদের নমিনাল ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, রুলস অফ 69, রুলস অফ 72, এই সব বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কাজগুলো করে থাকবো, যেইগুলোর মাধ্যমেই আর অন্য চ্যাপ্টারগুলো আমরা এই ফিনান্সের ফার্স্ট পেপারে আমরা যদি এইগুলো না ভালো করে বুঝি, তাহলে অন্য চ্যাপ্টারগুলো আমাদেরকে ধরতে গিয়ে আমাদের অনেকটা বেশি টাফ হয়ে যাবে। সেজন্য আজকে আমরা এই প্রেজেন্ট ভ্যালু অফ মানি, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, এই ম্যাথমেটিক্যাল সকল টার্মগুলো আসলে আমরা পরীক্ষার হলে পড়তে গিয়ে আমরা যে সমস্যাটা ফেস করি সেটা কি করে সলভ করা যায়, যে আসলে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই জন্য আমি তোমাদের জন্য একটি সহজ এবং সাবলীলভাবে যে কোনো একদম দুর্বল স্টুডেন্টও যাতে সুন্দর করে এই চ্যাপ্টারটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারে, সেই জন্য আমরা 5 questions for calculation বা selection of TVM অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি, TVM। তাহলে 1 নাম্বার বর্তমান মূল্য কি ভবিষ্যৎ, বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য। আমরা প্রশ্ন যখন আমাদের আসবে তখন আমরা প্রথমে এই জিনিসটি ঠিক করে নিব, কি আমার কাছে বর্তমান মূল্য চেয়েছে কি ভবিষ্যৎ মূল্য চেয়েছে, কোনটা বর্তমান মূল্য, কোনটা আসলে ম্যাথটা কি আমাকে বর্তমান মূল্য চাইছে নাকি আমার কাছে ভবিষ্যৎ মূল্য চাইছে, সেটা আমাকে আগে প্রশ্ন করতে হবে। যদি আমি দেখি যে বর্তমান মূল্য, তাহলে আমি বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করব, যদি ভবিষ্যৎ মূল্য তাহলে ভবিষ্যৎ মূল্যের আমি সূত্র ব্যবহার করব। তারপর হচ্ছে যে 2 নম্বরে যে কোশ্চেন, সেখানে বলা যে এককালীন নাকি বারবার, এককালীন না বারবার। বারবার বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো কিস্তি, এককালীন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো আসলে কি এককালীন না বারবার, মানে কিস্তিতে বলা হয়েছে কিনা। আমি যখন ইনভেস্ট করব আমি কি সেটা কি এককালীন দিয়ে দিব নাকি বারবার দিব, যদি আমি প্রফিট পাই আমি কি একবারে চাই নাকি আমি বছর বছর চাই, এইটা আমাকে জানতে হবে। কি এককালীন বলা আছে নাকি বারবারের কথা বলা আছে, কিস্তিতে বলা আছে। তারপরে দেখো 3 নম্বরে কি বলা আছে, টাকার পরিমাণ।
টাকার পরিমাণ একই না ভিন্ন? টাকার পরিমাণ কি একই না ভিন্ন? অর্থাৎ কি সেটা কি প্রত্যেক বছরে কি চেঞ্জ হবে? অর্থাৎ 25,000, 20,000, 30,000 এরকম চেঞ্জ হবে, নাকি একটা ফিক্সড রেটে আমরা পেতে থাকবো? সেটা কি বোঝাচ্ছে? সেটা যদি আমরা দেখি তাহলে আমরা কিভাবে সূত্র আইডেন্টিফাই করতে পারবো? তাহলে 4 নম্বরে আমরা যদি দেখি, 4 নম্বরে কি এম আসবে? এম আসবে কিনা? এম আসবে কিনা? অর্থাৎ এখানে কি দ্বারা কি বোঝাচ্ছে? কিস্তি বা সুদটা কতবার? এটা সুদ বা কিস্তিটা কতবার? আমরা জানি যখন এম আসে, আইকে আমরা এম দ্বারা ডিভাইডেড করি এবং পাওয়ারে গিয়ে আমরা এন এর সাথে এম কে আমরা গুণ করার মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করে থাকি। 5 নম্বরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে কি শুরুতে না শেষে? আমাকে কি শুরুতে বলা আছে নাকি শেষে বলা আছে? কি আমি বছরের শুরুতে পাবো না বছরের শেষে পাবো? কি আমি শুরুতে দিব নাকি আমি শেষে দিব? এই জিনিসটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এই 5টা কোশ্চেনের মাধ্যমে যদি আমরা একটা পরীক্ষার হলে উদ্দীপককে আমরা প্রশ্ন করতে পারি এবং সেই উত্তরগুলো যদি আমি নিজে খুঁজে পাই, তাহলে আমার দ্বারা এই টাইম বিলোপ মানি একদম সহজ থেকে অধিকতর সহজ হবে এই 5টা কোশ্চেনের মাধ্যমে। যদি আমি সঠিকভাবে এই 5টা কোশ্চেন দ্বারা আমি অ্যানালাইজ করতে পারি, তাহলে আমার জন্য এই টিবিএম ক্যালকুলেশন ইজি। আশা করি তোমরা এই জিনিসগুলো বাসায় সুন্দর করে লিখে নোট করে, এবং তোমরা প্রতিটা কোশ্চেনকে 1টা 2টা 3টা কোশ্চেনকে যখন এটা দিয়ে ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করবা, দেখবে যে তোমার জন্য একটা পর্যায়ে গিয়ে একদম চোখের পলকেই তুমি আসলে বুঝতে পারছো আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা আজকের এই চ্যাপ্টারটাতে আমরা এই 5 কোশ্চেন্স অ্যানালাইজ করব আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে আমরা কি করব আজকে? আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব অনেকগুলো মেথডের মধ্যে একটিকে আমরা বেছে নিচ্ছি আজকের ক্লাসটিতে আমরা শুধু প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব, এবং সেই প্রেক্ষিতে আমি তোমাদেরকে কিছু SW দিয়ে দিব। তোমরা বাসায় প্রত্যেকে এগুলা পড়াশোনা করবে এবং নেক্সট হয়তো তোমাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা তোমরা বাসায় বসে বসে দেওয়ার সুযোগ পাবে। এবং যদি এই চ্যাপ্টারগুলো ভালোভাবে না করো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে না, এবং হচ্ছে যে তোমরা যখন ফার্স্ট ইয়ার থেকে তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, তোমাদের কিন্তু ইয়ার চেঞ্জের পরীক্ষাটি হয়নি। সেই পরীক্ষাটি হয়তো খুব শীঘ্রই আমরা নেওয়ার চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত হয়তো তোমরা এই পরীক্ষাটি পাবে। কিন্তু যদি বাসায় বসে বসে এগুলো না করো, তাহলে তোমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে দেখো, অর্থের বর্তমান মূল্য আমরা করব। অর্থের বর্তমান মূল্য আমরা এইটিকে আজকে একটা কোশ্চেন দ্বারা আমরা অ্যানালাইজ করব 5 কোশ্চেন্সের মাধ্যমে। তাহলে অর্থের বর্তমান মূল্য বলতে আমি কি বুঝি? ভবিষ্যতের প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য তাকে আমরা বলছি বর্তমান। অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আমি 2030 সালে পাবো। যেমন দেখো, আমি 2030 সালে আমি 3000 টাকা পেতে চাই। কত? 2030 সালে গিয়ে আমি কত পাবো? আমি 3000 টাকা চাই। তাহলে আজকে 2020 সালে সেটির মূল্যটা কত? দ্যাট ইজ কল অর্থের বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের ভ্যালু বা আজকের মূল্য
তাকে আমরা বলছি কি অর্থের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। কথা বোঝা গেছে? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে দেখো আমরা আজকে একটি সিস্টেম হইতে আসি। এই অর্থের বর্তমান মূল্যের আসলে কিছু বৈশিষ্ট্য আছে। অর্থের বর্তমান মূল্যের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য রূপান্তর করাটাকে কি বলে? ডিসকাউন্টিং বা ভাট্টাকরণ বলে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য 2030 সালকে 2020 সালে রূপান্তর করাটাকে ডিসকাউন্টিং অথবা ভাট্টাকরণ বলে। তোমরা মনে রাখবা খুব ভালো করে। অর্থাৎ ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে করাটাকে আমরা কি বলছি? ডিসকাউন্টিং আর ভাট্টাকরণ, ডিসকাউন্টিং বলছি আমরা। তারপরে 2 নম্বর দেখো, সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। তাহলে সুদের হার কি? ইন্টারেস্ট রেট যখন রেজ করবে, উপরের দিকে উঠবে, তখন আমাদের কি হবে? প্রেজেন্ট ভ্যালু নিচের দিকে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কম হবে। তাহলে আমরা দেখো 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা, এটি কিসের বৈশিষ্ট্য? বর্তমান মূল্যের প্রেজেন্ট ভ্যালুর কিছু বৈশিষ্ট্য আছে। ফিউচার ভ্যালুকে যখন প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করবো তখন আমরা এটাকে ডিসকাউন্টিং বলছি। ইন্টারেস্ট রেট, সুদের হার যখন বাড়বে প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? কমবে। সুদের হার যদি কমে, সুদের হারটা কি যদি কমে, তখন প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? বাড়বে। কথা বোঝা গেছে? আশা করি তোমরা বুঝছো। ইন্টারেস্ট রেট বাড়লে প্রেজেন্ট ভ্যালু কমবে, ইন্টারেস্ট রেট কমলে প্রেজেন্ট ভ্যালু বাড়বে। তাহলে 4 নম্বরে আমাদের যে বৈশিষ্ট্য, 4 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে এন অত বেশি সময়। এন মানে কি? সময়ের কথা বলছি। এন মানে সময়। সময় যত বেশি হবে, সময় যত বেশি হবে তখন প্রেজেন্ট ভ্যালু কি? আমার প্রেজেন্ট ভ্যালুটা আমাদের কি? কমে যাবে। খেয়াল করুন। তারপর 5 নম্বরে এন যখন বেশি হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু কি হবে? কমবে। যখন এন এর সময় যখন হচ্ছে যে আমাদের এটার মতো, এন যখন সময় যখন কম লাগবে প্রেজেন্ট ভ্যালু কি আমার তখন আপার দিকে, আপার হ্যান্ড হবে। তাহলে এই ছিল এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এইগুলোর মধ্যে থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষার হলে। এমসিকিউ সেই সাথে তোমাকে এই প্রেজেন্ট ভ্যালুটা বুঝতে হলে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদেরকে কি আয়ত্ত করতে হবে। পরবর্তীতে আমরা দেখো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের কিছু মেথড। আমরা কয়েকটা ভাবে প্রেজেন্ট ভ্যালুকে আমরা আসলে ক্যালকুলেশন করব। প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের কয়েকটা প্রসেস। একটা হচ্ছে যে কি এককালীন, তাহলে থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি। একটা হচ্ছে যে এককালীন, দুইবার হচ্ছে যে একাধিকবার, তিন নাম্বার হচ্ছে যে আমাদের অসমান। অসমান নগদ প্রবাহ। তাহলে এই 3টে প্রসেসে আমরা কি এই অর্থের সময় মূল্যটা করব। তাহলে দেখো একটা ম্যাথ করে আজকে আমরা ক্লাসটিকে শেষ করব। তাহলে ম্যাথটি আমি বলি, তোমরা সকলে বাসায় খাতার মধ্যে লিখে ফেলবে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে নিয়ে নেবে। কোশ্চেন,
যেমন দেখো আলিফ একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য ৳1,00,000 আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দিলেন। কথা বুঝে গেছে? যেখান থেকে আগামী 5 বছর যথাক্রমে প্রথমে 25,000, 28,000, তারপর আমাদের 22,000, তারপরে 25,000 ও 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু তাকে কবুতর দিলেন। যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। তাহলে দেখো উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার আয়ের হার 10%। তাহলে দেখি এইটা হচ্ছে যে আমাদের উদ্দীপক। তাহলে আমাদের দুইটা কোশ্চেন আছে। কোশ্চেনগুলো আমি 1 নম্বরে যদি এখানে লিখি, ভাইয়ের পরামর্শ অনুযায়ী আলিফের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত, এটি ছিল। আমি দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা আমি একটু উপরে লিখি। খ নাম্বার কোশ্চেন আমার, আলিফের কবুতর পালনে বিনিয়োগ করা উচিত? এই দুটি প্রশ্ন আমাকে। তাহলে দেখো 5টি কোশ্চেন দ্বারা আমরা যদি অ্যানালাইজ করি, প্রথমে কি আমাকে বলা আছে কি
প্রেজেন্ট ভ্যালু কি ফিউচার ভ্যালু। আগামী 5 বছরের কথা বলা আছে। প্রশ্ন দেখো, আমাকে একটু বর্তমান মূল্যের কথা বলে দেওয়া আছে, এটা সহজ করে দিছে আমাকে। তারপর দেখো পরবর্তীতে আমাকে বলা আছে যে এককালীন নাকি বারবার, দুটো অপশন। একটি হচ্ছে যে মাছ চাষ, আর বর্তমান সব সময়ে ইয়ং জেনারেশনের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ সেটি হচ্ছে কবুতর পালন, শখ। তোমরা অনেকে এই বন্ধের মধ্যে তোমরা কবুতর পালন শুরু করে দিয়েছো, আমি জানি। আমি অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমি সব কিছু গুছিয়ে রাখছি কিন্তু হচ্ছে না আমার এখনো। আমি ওই যে টাইম বিল অফ মানি করতে গিয়ে দেখি যে আসলে আমার লস হবে, তাই আমি করতে পারছি না। তোমরা অনেকে কবুতর পালন করতেছো আমি জানি। এখন তাহলে দেখো আমরা দুটো পেয়ে গেছি, প্রেজেন্ট ভ্যালু কি ফিউচার ভ্যালু, পেয়ে গেলাম প্রেজেন্ট ভ্যালু। তারপর হচ্ছে যে আমি দেখলাম যে এককালীন বাকি বারবার, মাছ চাষে বারবার কথা বলা আছে এবং কবুতর পালনে এককালীনের কথা বলা আছে, দুই অপশন। তারপরে হচ্ছে যে আমাদের বলা এম আছে কি নাই, নাই। তারপর হচ্ছে আমরা দেখো বছরের শুরুতে কি শেষে, দেখো আমাদের এখানে শেষে বলা আছে। প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, আমরা আয়ের হার 10% দেওয়া আছে। তাহলে আমরা দেখি প্রথম নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করি, দেখব যে আসলে আমরা কি কি জিনিস আমাদের এখানে দেওয়া আছে। আমরা দেখি ক নম্বর কোশ্চেনে গিভেন ফিউচার ভ্যালু 1 এ দেওয়া আছে 25,000, ফিউচার ভ্যালু 2 তে দেওয়া আছে 28,000, ফিউচার ভ্যালু 3 তে দেওয়া আছে 22,000, ফিউচার ভ্যালু 4 এ দেওয়া আছে 25, ফিউচার ভ্যালু 5 এ দেওয়া আছে 50,000। তারপর দেখো আমার আয়ের মান দেওয়া আছে কত, প্রত্যাশিত আয়ের হার 10% और 0.10। তারপর আমাদের দেখি কি বের করতে বলছে, যে প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে উই নো, আমরা একটি কথা আমাদেরকে জানতে হবে, এটা সহজ কথা, একাধিকবার, একবার নাকি বারবার, এই কথাটি যখন আমরা বলা থাকবো সহজে আমরা বুঝে যাব। যদি একাধিকবারের কথা বলা থাকে, বছর বছর পাওয়ার কথা বলা থাকে, তাহলে আমাদের একটা ট্রেন সূত্র আছে, রেলগাড়ির সূত্র, অর্থাৎ লম্বা একটা সূত্র আছে, একটার পর একটা, যেরকম ট্রেনের বগি আছে, ঠিক এটাকে আমি রেলগাড়ির সূত্র বলি। মনে রাখবে, একাধিকবার বারবার যদি বলা থাকে তাহলে আমাদের কি হবে, রেলগাড়ির সূত্রটা হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু 1 প্লাস আই বাই কি প্রথম বছর, তাহলে ফিউচার ভ্যালু 2 1 প্লাস আই বাই 2, তাহলে ফিউচার ভ্যালু 3 1 আই বাই 3, তাহলে ফিউচার ভ্যালু 4 1 প্লাস আই বাই 4, তাহলে ফিউচার ভ্যালু 5 1 প্লাস আই বাই 5। তাহলে দেখো এখানে আমি যদি দেখি যে 25,000 1 প্লাস 0.101 প্লাস ফিউচার ভ্যালু 2 তে 28, তারপর হচ্ছে 1 প্লাস 2, তারপর দেখো এখানে দেওয়া আছে যে 22, তারপর 1 প্লাস আই বাই 3 প্লাস 25 1 প্লাস 4, এখানে হচ্ছে যে 15 1 প্লাস 5। তাহলে দেখো একটু আমি উপরের দিকে লিখতেছি, পরেরটা এখানে। তাহলে দেখো
এটা যদি আমরা তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর করে ক্যালকুলেশন করবো, এর মধ্যে কোনো ভুল নয়। 22,727 এন, এন কত বলা আছে 5 ইয়ার। তারপর দেখো উইনো, তাহলে দেখেন এখানে এককালীনের কথা বলা আছে, প্রেজেন্ট ভ্যালু এনুইটি কথা, এনুইটি ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস I/n, কথা বোঝা গেছে। তারপরে এখানে নিচে কি দিব আমরা আই, তোমরা সবাই সূত্রতে এনুইটি আমাদের কত 30,000 টাকা, মানে 1 মাইনাস 1 প্লাস 0.10 কত বছর, 5 বছরের জন্য বলা আছে, তাহলে দশমিক, তাহলে এইটাকে আলাদা ক্যালকুলেশন করো। এখানে 30,000 তোমরা কি করবো, প্রথম এতটুকু ক্যালকুলেশন করো, যা হবে তার 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত নিবে, তারপরে 1 থেকে মাইনাস করে যেটা আসবে সেটাকে তোমরা 0.10 দ্বারা ভাগ করবে। ভাগ করার পরে যে অ্যামাউন্ট আসবে এটাকে এই 30,000-এর সাথে গুণ করবে। দেখো এইটা পুরোটা করার পরে আমাদের আসতেছে 379,079, দুইটাকে আবার গুণ করলে আসে হচ্ছে যে দেখো আমাদের আসবে 1,13,724 টাকা। এই হচ্ছে যে আমাদের দুইটা অঙ্ক, কথা বুঝে গেছে। তাহলে আমরা আশা করি এই ম্যাথের দুইটা অংশ কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে তোমরা প্রত্যেকে এই 5 কোশ্চেন্স দ্বারা এই প্রশ্নের এই উদ্দীপকটিকে যখন তোমরা প্রশ্ন করবে তখনই তোমরা এই প্রত্যেকটির উত্তর খুঁজে পাবে কি প্রেজেন্ট ভ্যালুর কোন সূত্রটাকে আমাকে বলা হয়েছে, কোন সূত্রটিকে আমি অ্যাপ্লাই করব, কোনটি করলে হচ্ছে যে আমার সুন্দর করে পরীক্ষার মধ্যে এই অ্যান্সারটি চলে আসবে। এইটি খুব মনোযোগ সহকারে তোমরা যদি করো তাহলে তোমরা নিঃসন্দেহে আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে এবং ফুল মার্কটা তোমরা ক্যারি করতে পারবে। তাহলে দেখো আজকের ক্লাস থেকে আমাদের যে জিনিসটি তোমাদের কিছু এইচডাব্লিউ হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে বসে এগুলোকে একটু অবশ্যই করতে হবে। একটা হচ্ছে যে প্রকৃত সুদের হার বলতে কি বোঝো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমার বার্ষিক বৃত্তি কি। তারপর হচ্ছে যে 3 নম্বর কোশ্চেনটা বর্তমান ব্যাংক হার কত। এটা তোমরা একদম আপডেটটা নিতে হবে, আপডেটটা নিবা তাহলে রিয়েলটা জানতে পারো। তোমরা গুগলে সার্চ দিবা, দিয়ে একটু খোঁজ খবর নিবা, ব্যাংকের বিভিন্ন পত্রিকার অর্থনীতি যে চ্যাপ্টারটা পার্টটা আছে সে পার্টটা পড়বা, বাণিজ্যিক যে পার্টে। তারপর হচ্ছে যে বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রবৃদ্ধির হার কত। তারপরে 5 নাম্বার যে কোশ্চেনটা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট কি। সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট কি। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট তোমাকে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে, সেজন্য এই কোশ্চেনগুলো, এই জন্য টাইম বিল অফ মানি যখন আমরা করতেছি
ভবিষ্যতের চিন্তাটা আজকে আমরা করে ফেলতেছি, ভবিষ্যতে 2050 সালে কি হবে সেটা যখন আমরা চিন্তা করি, অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট আমাদেরকে এই টাইম ভ্যালুর সাথে সাথে নিজেকে কিছু সংস্কারের কাজ করতে হবে। তারই প্রেক্ষিতে এই 3টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। আশা করি তোমরা এই ক্লাসটির মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালু কি, প্রেজেন্ট ভ্যালুর জন্য টাইম ভ্যালু মানিটা কত গুরুত্বপূর্ণ এবং টাইম ভ্যালুটা টাইম ভ্যালু ফিনান্সের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে এবং পরীক্ষার হলে আমাদেরকে সূত্র আইডেন্টিফাই করার জন্য এই চ্যাপ্টারটি কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে, আশা করি তোমরা এই আজকের ক্লাসটির মাধ্যমে কিছুটা হলেও অনুমান করতে পারছো। সো আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে তোমরা সময়ের সাথে সাথে এই কালক্ষেপণ না করে বাসায় বসে বসে প্রতিদিন একটু একটু করে নিজেকে রপ্ত করার চেষ্টা করো যে কি করে আসলে এই চ্যাপ্টারগুলো আমরা আরো সুন্দর সাবলীল এবং প্রাঞ্জলভাবে আমি পরীক্ষায় নিজেকে উপস্থাপন করতে পারি। তারই প্রেক্ষিতে আমি কমার্সে পড়ার যে একটা ভ্যালু সেটি আমি নিজের মধ্যে আরও বেশি এনরিচ করতে পারি, সেটির দিকে খেয়াল রাখবে। এবং আজকের মতো এই সময়ে তোমরা আমার সাথে ছিলা এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবা, কোথাও যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটি তোমরা কমেন্টসের মাধ্যমে অথবা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে তোমরা নক করবে। কোন জায়গাটিতে বোঝো নাই সেটিকে স্ক্রিনশট দিয়ে যদি আমাকে বলো, সেক্ষেত্রে আমি তোমাকে আসলে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব সর্বাত্মকভাবে ইনশাল্লাহ, এবং করব। আমি আশ্বাস দিতে পারি যদি আমি মরে না যাই, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফে থাকার চেষ্টা করো। তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো, সেই সাথে সমাজে অন্যায় সকল অপকর্মের সাথে নিজেকে খাপ খাইয়ে না নিয়ে নিজেকে তা থেকে বিরত রেখে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে সমাজের মধ্যে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা তুমি করে যাও। সময়ের সাথে সাথে তুমি নিজের অজান্তে তুমি তোমার সফলতা তোমার কাছে এসে ধরা দিবে। খুদা হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্বাস্থ্য, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।